নুরেমবার্গ এবং টোকিও ট্রাইব্যুনাল, সেটাও কিন্তু হতভাগ বিশুদ্ধ ছিল না। সেটা নিয়েও কিন্তু সমালোচকরা বলেছেন যে ভিক্টরস ট্রায়াল, মানে যারা বিজয়ী তারা যারা পরাজিত হয়েছে তাদের বিচার করেছে। সুতরাং আপনি কিন্তু পৃথিবীতে এই যে আন্তর্জাতিক অপরাধের বিচার, শতভাগ বিশুদ্ধ বিচার কিন্তু আপনি পাবেন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং রাজনীতি বিশ্লেষক শেখ হাফিজুর রহমান কার্জন। এবং আমরা নিশ্চয়ই আজকে কথা বলবো লন্ডনের ঐতিহাসিক বৈঠকটি নিয়ে, গুরুত্বপূর্ণ বৈঠকটি নিয়ে, এবং একই সঙ্গে ডাউটিং স্ট্রিট চেম্বার্স ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটি মামলা করার প্রস্তুতি নিয়েছে, সেই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি শেখ হাফিজুর রহমান কার্জন আমাদের অনুষ্ঠানে। আমরা শুরুতে একটু যে বিষয়টি এখন টক অফ দ্য কান্ট্রি, নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের মধ্যকার বৈঠক। আপনার কি মনে হয় প্রফেসর কার্জন, সরকার কোনোভাবে বিএনপিকে ট্রাপে ফেলেছে? নানান ধরনের আলোচনা চলছে, গুঞ্জন চলছে। আমার কাছে প্রথম যেটা মনে হয়েছে যে আসলে এটা তো রাষ্ট্রীয় সফর না, কিন্তু রাষ্ট্রীয় সফর হিসেবে বলা হচ্ছে। কারণ ওখানে উনি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় পুরস্কার নিতে গিয়েছেন এবং তিনি বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তিনি মিটিং করেছেন। এই মিটিং এর জন্য তো লন্ডনে যাওয়ার দরকার নেই। এই মিটিং তো আপনি বাংলাদেশে বসে জনাব তারেক রহমানকে আপনি জুমে কানেক্ট করে দিলেই এই মিটিংটা করা যায়। এটা তো প্রযুক্তির একটা সুবিধা। তো মুশকিলটা হচ্ছে যে আসলে মিটিংটা মানে উনি কেন গিয়েছিলেন, মানে মূল কারণটা কি? হ্যাঁ, সেটা কি মানে মানবিক করিডোর, তারপরে বন্দর দেওয়া, এই সমস্ত বিষয়ে কোনো গোপন আলাপ টালাপ আছে, নাকি আপনার উনার বিরুদ্ধে যে ডাউটি স্ট্রিট চেম্বার্স যে আইসিসির মামলাটা তারা যে প্রস্তুতি নিচ্ছে আপনার নানা রকম তথ্যপত্র সংগ্রহ করে সেটা আইসিসি প্রসিকিউটরের কাছে সেটাকে পাঠানোর জন্য, মামলাটাকে ফাইল করার জন্য যে প্রস্তুতি নিচ্ছে। এবং আপনি জানেন যে এই ল চেম্বারটা সারা পৃথিবীতেই খুব বিখ্যাত একটা চেম্বার, এবং তারা অনেক বড় বড় মামলা তারা ফাইল করেছেন, এবং তারা হিউম্যান রাইটস, সিভিল লিবার্টি, সিভিল ক্রিমিনাল অনেক কিছু নিয়ে কাজ করেন। তো সেইটা কি আপনার স্টারমারের কাছে তিনি কোনো তদবির করতে গিয়েছিলেন? মানে এই জিনিসটা কিন্তু একটা ধোঁয়াশা হয়ে আছে যে তিনি প্রথমত রাষ্ট্রীয় সফরের কথা বলেছেন, কিন্তু আমরা দেখলাম যে আসলে এটা রাষ্ট্রীয় সফর না, কারণ মাননীয় ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে কোনো সাক্ষাৎকার দেন নাই। তারপরে ব্যক্তিগত পুরস্কার নেওয়ার জন্য তো আর রাষ্ট্রীয় সফর হয় না। আর বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তো মানে এদেশের একটা রাজনৈতিক দলের একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেটাও তো কোনোভাবে রাষ্ট্রীয় সফর হয় না। এখন মূল বিষয়টা আমরা আসলে একটা এক ধরনের অন্ধকার, যে এটাতে মানবিক করিডোর নিয়ে, তারপরে চট্টগ্রামের বন্দর নিয়ে যে একটা জটিলতা তৈরি হয়েছে। কারণ তিনি মানবিক করিডোরের বিষয়ে আমরা গত এপ্রিলে আমরা যেটা শুনেছি আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে, যে তিনি বলেছেন যে নীতিগতভাবে সরকারের তরফ থেকে সিদ্ধান্ত হয়েছে মানবিক করিডোর দেওয়ার। তারপরে কিন্তু আমরা তার কাছ থেকে আর কোনো কথাবার্তা শুনি। মানে সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে গোপনে অনেক কিছু হয়েছে। এবং তার আগে আমরা জানি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 17 জন এরকম সংখ্যা মানে তার দপ্তরে পররাষ্ট্র উপদেষ্টা সহ মানে তাদেরকে নিয়োগ করেছে আপনার প্রধানমন্ত্রীর নানা মানে পদে। এবং সেই ব্যাপারে আমরা যতটুকু জানি উপদেষ্টা পরিষদও বোধহয় তেমন কিছুই জানে না। এবং তিনি কিভাবে এটা করলেন, এবং এই 17 জন সবাই দ্বৈত নাগরিক, এবং দ্বৈত নাগরিক যারা তারা কি করে একটা সাংবিধানিক পোস্টে যান, এবং পররাষ্ট্র উপদেষ্টা আমাদের দেশে কখনো ছিল না, এটা কিভাবে কোন পদ্ধতিতে সেটা করা হলো, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তো এইখানে সেনাবাহিনী এবং 3 বাহিনীর পক্ষ থেকে একটা প্রবল আপত্তি উত্থাপন করা হয়েছে। এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার একটা ধারণা ছিল যে ওনাকে বোধহয় সবাই ব্ল্যাঙ্ক চেক দেবে, উনি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে উনি যা কিছু করতে চান তিনি রাষ্ট্র সংস্কার করেন, কিংবা নির্বাচন না দিয়ে 5 বছর ক্ষমতায় থাকেন, কিংবা উনি মানবিক করিডোর দিতে চান। এখানে মানবিক করিডোরের আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্র তার ঘাঁটি স্থাপন করে এইখানে চীনের যে প্রভাব সেটাকে খর্ব করার জন্য এখানে তার একটা কোনো একটা জায়গা দরকার যেখানে সে সামরিক কর্মকাণ্ড করতে পারবে, গোয়েন্দা তৎপরতা করতে পারবে। স্পষ্টভাবে জানতে চাই আপনার কাছ থেকে যে তাহলে আপনি প্রথমে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন আসলে লন্ডন গিয়েছেন, এটি স্পষ্ট না। এটা সরকারি সফরও না, যেহেতু স্টারমার দেখা করেনি বা গুরুত্বপূর্ণ পর্যায়ে কোনো ব্যক্তি তাকে রিসিভ করেনি,
ইভেন রাষ্ট্রীয় সফর না, রাষ্ট্রীয় সফর হলে বা রাজার আমন্ত্রণে গেলে অন্তত রাজপ্রতিনিধি একজন উপস্থিত থাকবেন, এসব আমরা কিছু দেখিনি। তাহলে প্রশ্ন হচ্ছে উনি কি জন্য গেছেন? নানান জনে বলছেন, আপনি যেমনটি বললেন বন্দর করিডোর ইস্যুতে তারেক রহমানকে রাজি করাতে কিনা, অথবা যে মামলাটি আইসিসিতে করা হচ্ছে ডাউটি স্ট্রিটের চেম্বার্সের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা নিয়ে কোনো দেন দরবার করতে কিনা। আহ আপনি কি আমাদেরকে আরেকটু স্পষ্ট করতে পারেন কিনা যে এটা তার ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্যই তিনি গেছেন কিনা লন্ডনে? আসলে হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো তিনি সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি ছিলেন, সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। কারণ সর্বজন শ্রদ্ধেয় না হলে 5ই আগস্টের পরে যে সরকার পরিবর্তন হলো সবাই এক বাক্যে তার নামই বলেছে। মানে যদিও একটা ছাত্রদের একটা ছোট্ট গোষ্ঠী তার সাথে যোগাযোগ করেছে এবং তাকে অনুরোধ করেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করার জন্য, কিন্তু তারপর থেকে কিন্তু আমরা অনেক কিছুতে মানে যে ট্রান্সপারেন্সি কিংবা একটা স্বচ্ছতা আশা করেছিলাম সেটা কিন্তু হয়। বৈঠকটা কিন্তু বিশেষ একটি সময় খুব গোপনে হয়েছে, একান্তে আলাপ হয়েছে, ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছে। যে সংবাদ সম্মেলন হয়েছে সেই সংবাদ সম্মেলন নিশ্চয়ই ওই গোপন বৈঠকে অংশ বিশেষ আমাদের জানানো হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে, যাই হোক না কেন, যে আলোচনা হোক না কেন, প্রথম প্রশ্ন হচ্ছে কেন গোপনে আলোচনা করতে হলো, ওয়ান টু ওয়ান বৈঠক হলো? এটাকে আপনি কিভাবে দেখছেন ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে? প্রথমত যে আপনার আপনার আমার কাছে মনে হয় যে প্রধান উপদেষ্টার যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউড নিয়ে বোধহয় আমাদের এখন প্রশ্ন তোলা উচিত। কারণ প্রথম প্রথম থেকে উনার এক ধরনের অহংকার ছিল, উনি কাউকে পাত্তা দেন নাই, কাউকে আমলে নেন নাই। কারণ রাজনৈতিক দলগুলোকে মানে এই 5ই আগস্ট এবং পরবর্তীতে ছাত্র জনতার যে অভ্যুত্থান এবং পরবর্তীতে রাষ্ট্র সংস্কার নির্বাচন, এটার সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে পলিটিক্যাল পার্টিস। এখন পলিটিক্যাল পার্টির যে কথা বলেছেন তিনি কিন্তু অনবরত সেটাকে আমলে নেন নাই এবং অবহেলা করেছেন। হ্যাঁ, তো এই যে আপনার মানে সাম্প্রতিক সময়ে উনার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য আপনার আপনি যখন একটা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা দেশের ভেতরে যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, তখন তো আপনাকে খুব ইনক্লুসিভ হতে হবে। আপনাকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে, আপনাকে সামাজিক সংগঠন, সিভিল সোসাইটি, সাংবাদিক সবার সাথে আলোচনা করতে হবে। কিন্তু আমরা দেখেছি যে গত প্রায় 10 মাসে তিনি রাজনৈতিক দলগুলোর সাথে যে মিটিং গুলো করেছেন সেখানে তিনি বিএনপি কে সময় দিয়েছেন আধা ঘন্টা। হ্যাঁ, বিএনপির মতো দলকে। এবং তিনি অধিকাংশ সিদ্ধান্ত যেটা নিয়েছেন তার সরকারের ভেতরে যে সরকারের কথা বলা হচ্ছে তার কোর গ্রুপ, আরেকটা হচ্ছে যে আপনি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং আপনার এনসিপি, এদের কথা অনুযায়ী আমরা দেখছি যে সবকিছু হচ্ছে। এখন তিনি এই সমস্ত করার পরে যখন দেখছেন যে সরকার ঠিকঠাক ভাবে চলছে না এবং বাংলাদেশের দুটো বড় দল আওয়ামী লীগ বিএনপি, এখন আওয়ামী লীগ নেই, সুতরাং বিএনপির সাথে যদি কোনো ধরনের একটা সমঝোতা না হয় তাহলে পরে তিনি তার যে কাজগুলো তিনি করতে চান সেগুলো যেমন করতেও পারবেন না, আবার তার বিদায়টাও সম্মানজনক হবে না। ইতিমধ্যেই কিন্তু তিনি অনেকের আস্থা কিন্তু তার উপর নষ্ট হয়ে গিয়েছে। প্রফেসর কার্জন, আমরা একটু আলোচনা করতে চাই ডাউটি স্ট্রিট চেম্বার্স সম্পর্কে। বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তারা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের দায়ে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে অভিযোগ গঠনের জন্য, অভিযোগ দায়ের করবে। আপনি কি একটু বলবেন যে এর ইম্প্যাক্ট কি বর্তমান সরকারের উপর কি পড়তে পারে, অথবা ইন্টারন্যাশনালি কি ধরনের ইমেজ সংকটের সৃষ্টি, মানে ইমেজ সংকটে পড়তে পারে সরকার? প্রথমেই আমি একটু বলে নেই যে আমাদের এখানে আসলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড কিংবা আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক অপরাধ, মানে একটা বিচার হয়েছে 2013 সাল থেকে। মানে 2010 সালে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল 1971 সালে যারা আন্তর্জাতিক অপরাধ করেছেন তাদের বিচারের জন্য। কিন্তু আসলে আমাদের খুব কম লোকেরই এটা সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে এবং অধিকাংশ ক্ষেত্রে প্রোপাগান্ডা হয়েছে। এবং সাবেক প্রধানমন্ত্রীকে যে আপনার প্রথমেই বলা হয়েছিল জেনোসাইডের জন্য তার বিচার হবে, কিন্তু যে সমস্ত অভিযোগ এসছে আসলে জেনোসাইডের মধ্যে পড়ে না। পরবর্তীতে তারা সেখান থেকে শিফট করেছেন মানবতা বিরোধী অপরাধ, এবং এটা আসলে মানবতা বিরোধী অপরাধও না, এটা মাস কিলিং। মাস কিলিং এটা আপনার প্রচলিত যে আপনি পেনাল কোডের মামলা কিংবা অন্যান্য প্রচলিত আইনের মামলা, এবং সেটা নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশা আছে। তো এইখানে যেটা হয়েছে আপনার ডাউটি স্ট্রিট যে চেম্বার্স, মানে সেটাকে এই জন্য আমাদের আমলে নিতে হচ্ছে